আজকের গল্প ঈশিতা রহমান সানজিদা রচিত পরিচান। গল্প পাঠে আমি জয়ন্তী। পরি দ্রুত পায়ে জুম্মানের কাছে গেল। এসব মারামারি দেখলে ভয় পায় জুম্মান, আর সেই ছেলেটাকে দিয়েই খারাপ কাজ করাতে চায়। এটা ভেবে আরও রাগ হচ্ছে পরির। রূপালী দা হাতে বেঁচে যাওয়া রক্ষীর দিকে এগোয়। লোকটা ভয়ে এক কোণে দাঁড়িয়ে আছে, তবে রূপালী তাকে বাঁধল দড়ি দিয়ে। এবার জুম্মানকে ওরা বাড়িতে পাঠাবে। সিরাজ এক্ষুনি চলে আসবে। এখন জুম্মানকে বাইরে পাঠানোটা ঠিক হবে না। পরি জুম্মানকে উদ্দেশ্য করে বলে, এক্ষুনি সিরাজ এখানে আসবে, তুই লুকিয়ে বাড়িতে যাবি। সদর দরজা দিয়ে ঢুকবি না, গাছ বেয়ে ছাদে উঠবি, তারপর ঘরে যাবি। সবার আগে সোনা আপার ঘরে যাবি। সেখানে তোর শায়ের ভাইকে আমি বেঁধে রেখেছি, তুই আগে তার বাঁধন খুলে দিবি। আমার শ্বশুরবাড়ির পথ জানা আছে তোর? রাতের বেলা যেতে পারবি তো? কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না জুম্মান, তবে এইটুকু বুঝতে পারছে যে পরীর কথা মতো ওকে কাজ করতে হবে। তাই সে মাথা নাড়ালো। পরি বলল, শেফালিকে বলবি ও যেন পিকুলকে নিয়ে বাইরে তোর কাছে দিয়ে যায়। তারপর পিকুলকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে যাবি। আমি পরে তোকে চিঠি পাঠাবো, কেমন? জুম্মান কাঁদছে আর মাথা নাড়ছে। সে বলে, আপা একটুও ভালো না আপা, আমারে খুব মারে। ওই দিন আমারে কইল আমি যদি মিথ্যা কইয়া তোমারে বাড়িতে না আনি তাইলে আম্মারে মাইরে ফেলাইব। এরই মধ্যে সেখানে সিরাজের আগমন ঘটল। পরি আশেপাশে রূপালীকে দেখল না। জুম্মান দৌড়ে পালিয়ে গেল। সিরাজের বুঝতে বাকি রইল না কিছুই। লাঠি হাতে সোজা হয়ে দাঁড়ালো পরি। সিরাজ বলল, তুমি এখানে? বাহ, চিন্তা শক্তি দারুণ তোমার। আমাকে চিনে ফেললে? তবে আজ পরি হয়ে নয়, তোমার জম হয়ে এসেছি। পরনের পাঞ্জাবির হাতাটা গোটাতে গোটাতে এগিয়ে এলো সে। ঠোঁটের কোণে তার ঝুলে আছে হাসি। আশেপাশের সবকিছুই ভালো করে দেখে নিল। আসার সময় রক্ষিতের না দেখেই তার সন্দেহ হয়েছিল। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্যই সে ভেতরে আসে। ঘরের এক কোণে রক্ষীকে বাধা দেখে সেদিকে পা বাড়ালো সে, কিন্তু মাঝপথে লাঠি উঁচিয়ে পরি তাকে থামিয়ে দেয়। ভুলেও ওদিকে পা রেখো না, আগে নিজের কথা ভাবো। সিরাজ আবারও হাসে। তুমি আমার সাথে লড়াই করতে পরি? এটা হাস্যকর পরি। বাঁচতে চাও তো ফিরে যাও। এই মুহূর্তে তোমাকে মারার কোনো ইচ্ছে নেই আমার। তোমাকে ধীরে সুস্থে মারব। যাও, ফিরে যাও। নিজের কথা শেষ করে সিরাজ আবারও সামনে এগিয়ে চলল, কিন্তু এবার সে প্রতিহত হলো লাঠি দ্বারা। সিরাজের পিঠে জোরে আঘাত করেছে পরি। রাগান্বিত হয়ে ঘুরে দাঁড়ালো সিরাজ। মুখে বিশ্রী ভাষা তুলে এগিয়ে গেল পরির দিকে। সিরাজের সাথে হাতাহাতি শুরু হলো পরির। সিরাজ খালি হাতে আর পরি লাঠি হাতে। সিরাজ বুঝে গেল এভাবে খালি হাতে পরির সাথে লড়াই করা যাবে না। তাই সে ফাঁক বুঝে কক্ষ ত্যাগ করে দৌড়ে গেল অন্য একটা কক্ষে, যেখানে ধারালো অস্ত্র রাখা আছে। পরি নিজেও ছুটেছে সিরাজের পিছু পিছু। সিরাজ দৌড়ে একটা ঘরে ঢোকে। তার জানা মতে এই ঘরেই অস্ত্র আছে, এবং সে পেয়েও গেল। পরীকে উদ্দেশ্য করে বলল, এখনো সময় আছে পরি, তুমি চলে যাও, না হলে কঠিন মৃত্যু দেব আমি তোমায়। তুমি ভুল সিরাজ, আজ সেই মৃত্যু আমি তোমাকে দেব। আমি জানি মৃত্যুর দুয়ারের কাছে আমি পৌঁছে গেছি। আমি ভয় পাই না মৃত্যুকে। সিরাজ বুঝল আজ লড়াই করতেই হবে তাকে। তাই সে এগিয়ে এসে অস্ত্র চালায় পরির উপর। পরি নিজেকে রক্ষা করে ঘুরে গিয়ে আর একটা অস্ত্র হাতে নিয়ে নেয়। কিছুক্ষণ দুজনের মধ্যে অস্ত্র যুদ্ধ করার পর দুজনেই একটু আধটু জখম হয়। একটা সময় পরির হাতের অস্ত্রখানা ছিটকে দূরে পড়ে গেল। একজন পুরুষের সাথে পেরে ওঠা সম্ভব নয়। সেখানে সিরাজ শক্তিশালী পুরুষের মধ্যেই একজন। তার মধ্যে রূপালী এখনো আসছে না, পরি তাও থামে না। কক্ষের দেওয়ালের সাথে মশাল ঝুলানো ছিল, তাতে আগুন জ্বলছে। পরি দ্রুত পদে আগুনের মশালটা হাতে নিল, সিরাজের দিকে উঁচিয়ে ধরল। এভাবে কয়েকবার নিজেকে রক্ষা করে পরি।
কিন্তু সিরাজ মশাল সহ পরীর হাত ধরে ফেলে, অন্য হাত দিয়ে অস্ত্র ধরে পরীর গলায়। পরী নড়াচড়া বন্ধ করে কিছু একটা ভাবতে থাকে। সিরাজ বলে, রূপের দেমাক তোমার, তাই না? এর জন্যই তো শায়ের এত পাগল। তবে আজকের পর সেই পাগলামি তুমি দেখবে না। রূপ না থাকলে শায়ের তো তোমার ধারে কাছেও আসবে না। সিরাজ মশালটা চেপে ধরে পরীর মুখের উপর। অগ্নি লাভায় মুখটা ঘুরিয়ে নেয় পরী। মুখে কাপড় বাঁধা ছিল, আগুন লেগে গেল কাপড়ে। পরী সাথে সাথেই লাথি মারে সিরাজের পশ্চাতে এবং দূরে ছিটকে সরে যায়। পরী হাত দিয়ে বৃথা চেষ্টা চালায় আগুন নেভানোর, কিন্তু পারে না। আগুন ছড়িয়ে যাচ্ছে মুখের চারিদিক এবং গলাতে। পরী কাপড়টা খুলতে চাইল, কিন্তু ওর হাতে জখম হয়েছে, তাই ব্যথায় ঠিকমতো খুলতেও পারছে না। কাপড় পুড়ে পুড়ে পরীর মুখের সাথে লেগে গেল। ভীষণ জ্বালাপোড়া হতে লাগলো পরীর। সিরাজ আবার উঠে দাঁড়ালো, এগিয়ে গেল পরীর দিকে। পর মুহূর্তে ঘটে গেল আরেকটি ঘটনা। পেছন থেকে একটা তলোয়ার এসে ভেদ করে সিরাজের বুক। পেছন ফিরতে পারে না সিরাজ, শুধু নিজের বুক ভেদ করে বের হওয়া তলোয়ারের রক্তমাখা মাথাটার দিকেই তাকিয়ে রইল নির্বিশেষ। রক্তের স্রোত বইতে লাগলো সিরাজের বুক থেকে। রূপালী এক টানে বের করে নিল তলোয়ারখানা। তারপর দ্বিতীয়বারের মতো আবারও একই স্থানে আঘাত করে। সিরাজ আর শরীরের ভর ধরে রাখতে পারে না, লুটিয়ে পড়ে মেঝেতে। রূপালীকে দেখে ওর চোখ জোড়া শান্ত হয়ে যায়। মুখের কাপড়টা সরিয়ে দাঁড়িয়েছে সে। সিরাজের দিকে তাকিয়ে সে হেসে বলে, পেছন থেকে আঘাত করার পদ্ধতি আমি তোমার কাছ থেকেই শিখেছি সিরাজ। দেখো, আজ কাজে লেগে গেল। কিন্তু রূপালী আর কিছু বলতে পারে না সিরাজকে। পরীর আর্তনাতে সেদিকে ফিরে তাকায়। আগুন পরীর শরীরে একটু একটু করে ছড়াচ্ছে। রূপালী দৌড়ে গেল পরীর কাছে। নিজের মাথায় বাঁধা কাপড়টা খুলে সেটা দিয়েই চেপে ধরে পরীর মুখ। ঠিক তখনই শায়েরের আগমন ঘটে সেখানে। প্রিয়তমার এরকম অবস্থা দেখে দৌড়ে গেল সে। রূপালীর হাত থেকে কেড়ে নিল কাপড়টা, নিজেই নেভালো আগুন। কিন্তু ততক্ষণে পরীর মুখের অর্ধেক ঝলসে গেছে আগুনের তাপে। শায়ের ছুটে গেল বাইরে। খানিক বাদে মাটির কলস ভর্তি পানি এনে ঢেলে দিল পরীর মুখে। মুখটা জ্বলছে খুব। পরী শক্ত মুখে বসে আছে। এখন মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না ওর। ইতিমধ্যে বাইরে হইচই শোনা যাচ্ছে। শায়ের আতঙ্কিত হয়ে বলল, সবাই চলে এসেছে, এখান থেকে পালাতে হবে, চলুন তাড়াতাড়ি। পরী উঠতে পারল না। শায়ের বিলম্ব না করে কোলে তুলে নেয় পরীকে। রূপালীকে সাথে করে পেছনের দরজা দিয়ে বের হয়ে যায় ওরা। আফতাব সহ বাকি সবাই ততক্ষণে বাড়ির ভেতরে প্রবেশ করেছে। সিরাজই তাদের খবর পাঠিয়েছিল। আসার পথে রক্ষীদের দেখতে না পেয়ে সিরাজের চতুর মন বুঝতে পারে এখানে কিছু হয়েছে। আশেপাশে খুঁজে সেই রক্ষীদের বাঁধা অবস্থায় দেখতে পায়। একজনের জ্ঞান ছিল না, আর একজনের বাঁধন খুলে তাকে জমিদার বাড়িতে খবর দিতে পাঠায়। এজন্যই আফতাব তার দল সহ চলে এসেছে। সিরাজের নিথর দেহ পড়ে থাকতে দেখে সবাই অবাক হয়ে যায়। রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। কে মারল সিরাজকে? অন্য কক্ষে বেঁধে রাখা সেই রক্ষীকেও রক্তাক্ত অবস্থায় দেখতে পায় সবাই। সেও মৃত। আফতাবের সন্দেহ পুরোটাই পরীর উপর গিয়ে পড়ে। সে চারিদিকে লোক পাঠায়, পরী নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। কিন্তু ততক্ষণে শায়ের পরীকে নিয়ে চলে যায়। পরীর শরীরের শক্তি খুবই কম। শায়ের কি করবে ভেবে পাচ্ছে না। রূপালী বলে উঠল, পরীকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ওর কষ্ট হচ্ছে। শায়ের রূপালীকে বলে উঠল, আপনি বাড়িতে ফিরে যান, আপনার বাবা আপনাদের খোঁজ করতে বাড়িতে যাবে। বাড়ির কেউই আমাদের খবর জানে না, আপনি থাকলে সব সহজ হবে। কিন্তু পরী? শায়ের খানিকটা ধমকে উঠে বলে, আপনি যান, পরিজানকে আমি সামলে নেব। রূপালী দেরি করে না, দৌড়ে চলে গেল জমিদার বাড়ির রাস্তা ধরে। শায়ের উপায়ন্তর খুঁজতে লাগে। এই মুহূর্তে পরীকে শহরের ভালো কোনো ডাক্তার দেখাতে হবে। এই রাতের বেলা গাড়ি পাওয়া মুশকিল, কিন্তু পরীকে তো নিতেই হবে। রাতের বেলাতে গাড়িওয়ালা চাচাকে ঘুম থেকে ডেকে তুলে শহরের পথে রওনা দিল সে।
সারা রাস্তা পরীকে সে বুকে চেপে ধরে রাখে। আমার কথা না শুনে কেন গেলেন আপনি সেখানে পরিযান? আমি যে এখন আপনার কষ্ট সহ্য করতে পারছি না। পরি ঠোঁট নাড়িয়ে কিছু বলার চেষ্টা করে, কিন্তু পোড়া স্থানে টান ধরায় ব্যথা অনুভব করতেই থেমে যায় সে। শায়ের বলে, আপনি কথা বলবেন না পরিযান, দয়া করে চুপ থাকুন, চিন্তা করবেন না, আপনি শীঘ্রই সুস্থ হয়ে যাবেন, আমি থাকতে আপনার কিছুই হবে না। গাড়ি থেকে নেমে নৌকোর খোঁজ করে শায়ের, পেয়েও যায়। শহরে যেতে হলে পদ্মা পাড়ি দিতে হবে, এখন কোনো ট্রলার পাওয়া যাবে না। জেলেদের নৌকো দেখা যাচ্ছে শুধু, তাদেরই এক নৌকায় করে পরীকে নিয়ে রওনা হয় শায়ের। পদ্মা পার হওয়া চারটেখানেক কথা নয়, বৈঠাবে যেতে অনেক সময়ই লেগে গেল। এত রাতে তো আর কোনো ডাক্তারের দোকান খোলা থাকবে না, সরকারি হাসপাতালগুলোও মনে হয় বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে শায়ের নিজেকে ভীষণ অসহায় লাগছে। এমন পরিস্থিতির সম্মুখীন সে কখনোই হয়নি। একটা হাসপাতালের সামনে গিয়ে সেটা খোলা পেল। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। দুজন মহিলা ডাক্তার পরিচিকিৎসা শুরু করে, আর শায়ের চিন্তিত হয়ে বাইরে বসে থাকে। ঘেমে একাকার হয়ে গেছে শায়ের। এই মধ্যরাতে এত কিছুর সাথে যুদ্ধ করে এত দূর এসেছে সে, তবুও শায়ের পরীকে বাঁচাতে পেরেছে, এইটাই অনেক তার কাছে। তার করা পাপের শাস্তি পরি পাচ্ছে, এজন্য শায়েরের অনেক বেশিই কষ্ট হচ্ছে। সিরাজকে জীবিত পেলে শায়েরর যে অবস্থা করতো তা সে নিজেও ভাবতে পারছে না। মাথা নিচু করে বসে আছে। হঠাৎই চোখের সামনে একজোড়া পা থামতেই চোখ তুলে তাকায় শায়ের। মানুষটা তার অতি পরিচিত, যদিও তার সাথে অল্প দিনের জন্য পরিচয় হয়েছিল, তবুও মানুষটা তো পরিচিত। শায়ের উঠে দাঁড়ালো। নাইম বিস্মিত কণ্ঠে বলে উঠল, আপনি এখানে এত রাতে? এতক্ষণ যে শায়ের চোখের পানি ফেলছিল তা শায়েরের চোখ দেখেই নাইম বুঝতে পেরেছে। ভেজা ভেজা গলায় শায়ের বলল, পরিযান। বাকি কথা গলাতেই আটকে গেল ওর। তবে নাইম বুঝে নিল তার উল্টো। সে ভেবেছিল পরি বোধহয় মা হতে চলেছে, সেজন্যই শায়ের তাকে হাসপাতালে নিয়ে এসেছে। তো সেদিন নাইমের সাথে আপনার আর পরির আবার দেখা হয়, কিন্তু আপনি যে বললেন পিকুলকে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল পরি, তাহলে পিকুল নাইমের কাছে কিভাবে আসলো? শায়ের এতক্ষণ কথা বলতে বলতে হাঁপিয়ে গিয়েছিল, বিধায় একটু দম নিচ্ছে। হঠাৎই মুস্কানের প্রশ্নে চোখ তুলে তাকায় সে। ঠোঁট জোড়া প্রশস্ত করে হাসে শায়ের। অদ্ভুত লাগে শায়েরের এই হাসি ওর কাছে। মনে হচ্ছে এই চাহনি আর এই হাসি তার পরিচিত, কিন্তু মুস্কান ঠিক মনে করতে পারছে না যে এর আগে সে শায়েরকে কোথাও দেখেছে কিনা। মুস্কানকে চিন্তিত দেখে শায়ের হেসে বলে, এই চিন্তা শক্তি নিয়ে আপনি সাংবাদিক হয়েছেন? আমি তো ভাবতেই পারছি না। কথা শেষ করতে করতেই আবার হাসে শায়ের। মুস্কানের ভীষণ অস্বস্তি লাগছে। এই হাসিটা ওর চেনা, কিন্তু মনে পড়ছে না সে কোথায় দেখেছে। কিছুক্ষণ গভীরভাবে ভাবার পর ওর মনে পড়ল শোভনের কথা, কিন্তু কেন মনে এলো তা সে বুঝতে পারছে না। শোভনের চোখ দুটো যেন একদম শায়েরের মতো, এমনকি হাসিটাও। কিন্তু শোভন তো রূপালীর ছেলে, নাইম তো ওকে বলেছে, তাহলে শায়েরের সাথে শোভনের এত কেন মিল? মাথা ঘোরাচ্ছে মুস্কানের। এ কোন গোলক ধাঁধায় আটকে গেল সে? তবে সে নিশ্চিত শায়ের এই বিষয় মুখ খুলবে না। শায়ের আগের মতোই হাসছে। মুস্কান ভেবে পাচ্ছে না এরকম একটা সময় আদৌ কোনো লোক হাসতে পারে। 2 দিন পর তার ফাঁসি। পরীর মতো সেও হাসতে হাসতে মৃত্যুকে বরণ করতে চাইছে। মুস্কানের মনে পড়ে গেল পিকুলের কথা। হিসেব অনুযায়ী পিকুলের জন্ম 1999-তে, তাহলে বর্তমান পিকুলের বয়স 10 বছর। কিন্তু শোভনের বয়স মাত্র 6। তার মানে শোভন পিকুল নয়, সে অন্য কেউ। তাহলে শোভন শায়ের আর পরির সন্তান? এসব কথা মাথায় আসতেই চট করে দাঁড়িয়ে পড়ে মুস্কান। শায়েরের সাথে আর কোনো কথা না বলে দৌড়ে থানা থেকে বের হয়ে যায়।
দিনের মধ্য প্রহরে সূর্য মাথার উপর থেকে খাড়াভাবে কিরণ দেয়। জ্যামের মধ্যে রিকশায় বসে ঘামছে মুস্কান। বারবার রুমাল দিয়ে ঘাম মুছছে সে। অর্ধেক রাস্তা এসে সে জ্যামে আটকে গেছে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে ধৈর্যহীন হয়ে পড়ে সে। তাই ভাড়া মিটিয়ে ওখানেই নেমে পড়ে এবং ঠিক করে বাকি রাস্তাটুকু সে হেঁটেই পাড়ি দেবে। হাঁটতে হাঁটতে শোভনের স্কুলের সামনে এসে দাঁড়ালো সে। কিন্তু স্কুল এখনো ছুটি হয়নি। ধৈর্যহীনা নারীটি দৌড়ে শোভনের ক্লাসরুমে ঢুকে পড়ল। তখন শিক্ষক ক্লাস নিচ্ছিল। মুস্কানকে অনুমতি ব্যতীত ক্লাসে ঢুকতে দেখে তিনি অবাক হন। কিন্তু মাকে দেখে ছোট্ট শোভনের ঠোঁটে হাসি দেখা দিল। মুস্কান যেন স্পষ্ট সায়েরকে দেখছে শোভনের মধ্যে। অপলক চোখে শোভনের দিকে এগোতে থাকে সে। তারপর শোভনের ব্যাগপত্র গুছিয়ে বাইরে চলে আসে। শোভন বলে ওঠে, আম্মু, আজকে কি কোনো অনুষ্ঠান আছে? কেন বলো তো? ক্লাস তো শেষ হলো না, আর তুমি আমাকে নিয়ে এলে। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই এসেছি। ওহ, তুমি তো সব সময় মিস করো আমাকে, তাই না? তোমার বাবা মাও তোমাকে মিস করে। কি? ধ্যান ভাঙে মুস্কানের। সে বলে, কিছু না, চলো তোমাকে চকলেট কিনে দেব। শোভনকে সাথে নিয়ে সোজা নাইমের চেম্বারে গেল মুস্কান। নাইম তখন রোগী দেখছিল। কিছু সময় অপেক্ষা করতে হলো ওদের। দুপুরের বিরতিতে নাইম বাইরে আসতেই মুস্কান আর শোভনকে দেখতে পেল সে। মুস্কান উঠে দাঁড়িয়ে নাইমের কাছে গেল। জিজ্ঞেস করল, তুমি আমার থেকে একটা কথা লুকিয়েছ নাইম, এটা তুমি ঠিক করলে না। নাইম জবাব দিল না, কেননা সে জানতো মুস্কান তাকে এই প্রশ্ন করবেই। মুস্কান আবারও জিজ্ঞাসা করে, শোভন, পিকুল, এই নাম দুটো আলাদা মানুষের। পিকুল রূপালীর ছেলে আর শোভন পরি আর সায়েরের সন্তান, তাই তো? সত্য তো জানোই, আবার জিজ্ঞেস করছো কেন? এই সত্যিটা অন্তত তুমি আমাকে জানাতে পারতে নাইম। পরি চায়নি তার সন্তানের পরিচয় কেউ জানুক, তাই আমি বলিনি। আর তাছাড়া তোমাকে তো বলেছি আমি, আমার কিছু বলা নিষিদ্ধ। শায়েরই তোমাকে সব বলবে। মুস্কান নিরাশ হলো নাইমের গাছাড়া ভাব দেখে। ছেলেটা যে এখনো তাকে বুঝল না। বিয়ের পর থেকেই দেখে আসছে নাইমের এমন উদাস ভাবটা। বিয়ের দিনই শোভনকে মুস্কানের হাতে তুলে দিয়েছিল নাইম। একজন আদর্শ মা হতে বলেছিল মুস্কানকে। তখন ছোট্ট শোভনের বয়স মাত্র 8 মাস। ছোট ছোট হাতে যখন সে মুস্কানকে স্পর্শ করত, তখন ভীষণ ভালো লাগতো ওর। মাতৃত্বের স্বাদ পেত সে। কিন্তু আফসোস, এই যে এত বছর পর শোভনের আসল পরিচয় জানতে পারেও। নাইম শুরুতে বলেছিল মুস্কান যেন তাকে শোভনের বিষয়ে কোনো প্রশ্ন না করে। মুস্কান তাই করে, কেননা এত সুন্দর একটা শিশুকে ফিরিয়ে দেওয়ার সাধ্য কারো নেই। অসম্ভব সৌন্দর্যের অধিকারী এই শিশুটিকে দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় মুস্কানের। তাই তো বাবা মায়ের অমতে এই বিয়েতে সে রাজি হয়। মুস্কান নাইমকে ফিরিয়ে দিলে সে হয়তো অন্য কোনো নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। যদি সেই নারী শোভনের মা না হয়ে উঠতে পারে, ভালোবাসতে না পারে। এই জন্যই মুস্কান শোভনকে আপন করে নিয়েছিল, একটা সুখী পরিবার গড়ে তুলেছে। শোভনকে নিয়ে বাসায় ফেরে মুস্কান। দুপুরের খাবার শেষ করে ঘুম পাড়িয়ে দেয় শোভনকে। মুস্কান ভাবতে লাগে শায়েরের কথা। শায়ের কি শোভনকে দেখেছে? আর 2 দিন পর তার ফাঁসি। তবুও শায়ের একটা বার শোভনের সাথে দেখা করার ইচ্ছে পোষণ করেনি। কেন? এর মধ্যে কি কোনো রহস্য আছে? না, ওকে আবারও যেতে হবে শায়েরের কাছে। আজকেই যাবে সে। শোভনকে বুয়ার কাছে রেখে বিকেলে আবার সাভারে যায় সে। কিন্তু এবার নুরুজ্জামান তাকে দেখা করতে দিতে চায় না। তিনি বলেন, দেখুন, আপনাকে একবার দেখা করতে দেওয়া হয়েছে, কিন্তু বারবার একজন ফাঁসির আসামির সাথে দেখা করতে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। মুস্কান তার প্রতিবাদ করে বলে, আর যদি আসামি সম্পূর্ণ নির্দোষ হয় তাহলে? চমকে গেলেন নুরুজ্জামান। কি বলছেন আপনি? সমস্ত সাক্ষী শায়েরের বিরুদ্ধে। শায়ের নিজের মুখে সব সত্য স্বীকার করেছে। আমরা সব তদন্ত করে দেখেছি।
আমি যেটুকু বুঝেছি তাতে আমার মনে হচ্ছে সায়ের নির্দোষ। একটা খুনও সে করেনি। সব জানতে হলে আমাকে সায়েরের সাথে কথা বলতে হবে। দয়া করে আমাকে যেতে দিন। অতঃপর মুস্কান সায়েরের সম্পর্কে যতটুকু শুনেছে তা সব বলে দিল নুরুজ্জামানকে। সব শুনে নুরুজ্জামান বললেন তিনিও সব শুনবেন, তবে আড়াল থেকে, কারণ সায়ের নুরুজ্জামানের সামনে একটা কথাও বলবে না। দুজনই সায়েরের সেলে গেল। মুস্কান সামনে এলো। নুরুজ্জামান দেওয়ালের ওপাশেই রয়ে গেল। মুস্কানকে দেখে এগিয়ে এলো সায়ের। মুচকি হেসে বলল, কি রহস্য ভেদ করে এলেন সাংবাদিক ম্যাডাম? আপনাকে বোঝার সাধ্য পরি ছাড়া কারোর নেই, এজন্য আমি ঠিক বুঝতে পারছি না আপনাকে। আমার বাপ পাজরের হাট থেকে সৃষ্টি সে, মনের কথা সে বুঝবে না তো কে বুঝবে? সায়ের একটু চুপ থেকেই বলে, পরিজান আমাকে একটা কথা বলেছিল জানেন? বলেছিল এটা পৃথিবী, বেহেশত নয়। এখানে চক্ষু মুদন করে কাউকে বিশ্বাস করা উচিত নয়। কথাটা ঠিকই বলেছে সে, তাই তো পরিজান এই পৃথিবীতে শুধু আমাকে বিশ্বাস করেছে। মুস্কান বারবার বিস্মিত হচ্ছে সায়েরের কথায়। পরি ঠিকই বলেছে, এই ছেলের প্রতিটা কথায় জাদু আছে। মুস্কান বলে, আপনার কি শোভনকে দেখতে ইচ্ছে করে না? অন্তত ফাঁসির আগে ছেলেকে শেষ দেখা দেখতে চান না? ওর কথা আমার সামনে বলবেন না। আচ্ছা, বলবো না। তবে এটা বলুন, শোভনকে কেন নাইমের কাছে রেখেছেন? এত বিশ্বাস নাইমকে কেন করলেন? অন্য কেউ ছিল না? ডাক্তারবাবুকে বিশ্বাস করি বলেই নিজ সন্তানকে তার হাতে তুলে দিয়েছি। শুধু তাই নয়, 9-10টা মাস আমার পরিজান তার কাছেই ছিল। অতীত। হাসপাতালে সায়ের নাইম মুখোমুখি দাঁড়িয়ে আছে। নাইম এখনো জানে না পরীকে কেন এখানে আনা হয়েছে। সে জিজ্ঞাসা করেনি পরীর কি অবস্থা। সায়ের চিন্তায় কোনো কথাও বলতে পারছে না। এমন সময় ডাক্তার রেবেকা বের হয়ে এলেন। সায়েরকে উদ্দেশ্য করে বললেন, আপনার স্ত্রীর অবস্থা খুব একটা ভালো নয়। মুখটা অতটাও পুড়ে যায়নি, তবে শরীরের আঘাতগুলো একটি বেশি। এরকম অস্ত্রের আঘাত সে পেল কিভাবে? সায়ের জবাব দিতে পারল না। তবে নাইম বেশ অবাক হয়। ও রেবেকাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে আপু? পরীর মুখ পড়েছে মানে কি? শেষ কথাটা সায়েরকে উদ্দেশ্য করেই বলে নাইম। রেবেকা বললেন, তুমি চেনো মেয়েটাকে? হ্যাঁ চিনি, কিন্তু কি হয়েছে বলুন। আসলে নাইম, মেয়েটার মুখ অর্ধেক পুড়ে গেছে কোনোভাবে। চিকিৎসা করলে পুরোপুরি ঠিক না হলেও কিছুটা ঠিক হবে। হাত পা এবং শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের দাগ। এর মধ্যে মেয়েটা গর্ভবতী। জানি না এখন আমার কি করা উচিত। সায়ের যেন স্তব্ধ হয়ে গেল। পুরি মা হতে চলেছে। এর আগে তো কত চেষ্টাই না ওরা করেছে, তবুও কোনো লাভ হয়নি। ভাগ্য ওদের সাথে এ কোন খেলা খেলছে। সায়ের এবার নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। কথা না বলেই সে ছুটে গেল পরীর কাছে। মুখে তার ব্যান্ডেজ করা, ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, বিধায় পরি ঘুমোচ্ছে। সায়ের প্রিয়তমার ক্ষত বিক্ষত হাতটা ধরে যত্নে চুম্বন করে। হাতটা বুকে চেপে ধরে বলে, আমি পাথরের ন্যায় হয়ে গেছি পরিজান। ঢেউয়ের পরে ঢেউ আসুক, আমি নিশ্চুপ থাকব, কিন্তু আপনি হীনা কেউ যেন না আসে। তাহলে আমি ভেঙে চুরমার হয়ে সমুদ্রে তলিয়ে যাব। আপনাকে ছাড়া আমি ভীষণ অসহায়। আমাকে ছেড়ে যাবেন না। আপনি যে মাতৃত্ব চেয়েছিলেন, আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু এখন ওই মাতৃত্ব নিয়েও আপনাকে যুদ্ধ করতে হবে। পরি ঘুমন্ত, বিধায় জানতে পারল না তার স্বামী তাকে এখনো কতখানি ভালোবাসে। তার স্বামীর বুকের জমানো ভালোবাসার রত্ন দিয়ে বাঁধানো শুধু তারই জন্য। ভালোবাসার শেষ নেই যদি সেই ভালোবাসা প্রকৃত হয়। সেই ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু পরিবর্তন হয় নতুন কিছুতে। পৃথিবীতে যেমন ঋতু পরিবর্তন হয়, ঠিক তেমনি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্তের মতো ভালোবাসারও ঋতু পরিবর্তন হয়। ভালোবাসা, বিয়ে, সংসারের মতো পরিবর্তন হয় যুগ যুগ ধরে।
শায়ের জানে না তার প্রিয়তমার সাথে কি তার আদেও একযুগ থাকতে পারবে কিনা। নাইম রেবেকার সাথে কথা বলছিল পরীর বিষয়ে। বাচ্চাটা কি পরী জন্ম দিতে পারবে কিনা, নাকি পরীর জীবনের ঝুঁকি থাকবে। রেবেকা বললেন, দেখো নাইম, পরীর শরীর এখন ঠিক না। 3 মাস লাগবে ওর মুখ ঠিক হতে, তবে তার বেশিও লাগতে পারে, আমি নিশ্চিত নই। ওর শরীরের ক্ষতগুলো সারতে মাসখানেক তো লাগবেই। তখন ওর শরীরের কতটা উন্নতি হবে তা আমি এখন বলতে পারবো না। যদিও শরীর খারাপ থাকে তাহলে তখন অ্যাবরেশন করা যাবে। পরীর অনুমতিও তো নিতে হবে। আগে পরী সুস্থ হোক, তারপর দেখা যাবে। তার আগে পরী সুস্থ পরিবেশ প্রয়োজন, যেখানে সে ভালোভাবে থাকতে পারবে। দরজার পাশে দাঁড়িয়ে সব শুনল শায়ের। এই মুহূর্তে পরীকে কিছুতেই নূরনগর নেওয়া যাবে না। একটু সুস্থ হলেই পরী আবার হত্যা খেলায় মেতে উঠবে। এতে পরীর জীবনের আশঙ্কা আছে। সেজন্য শায়ের নাইমের কাছে গিয়ে বলে, আপনি পারবেন আমার পরিজানকে আপনার কাছে রাখতে? বেশি দিন নয়, পরিজান একটু সুস্থ হলেই আমি তাকে নিয়ে যাব। কেন বলুন তো? পরীকে বাড়িতে নিয়ে যান, সেখানে ওর পরিবার আছে। পরী সেখানে থাকলে আরও তাড়াতাড়ি সুস্থ হবে। আপনাকে আমি এখন কিছু বলতে পারছি না, তবে এইটুকু বলছি যে নূরনগর এখন পরিজানের জন্য নিরাপদ নয়। সেখানে তার জন্য মৃত্যু অপেক্ষা করছে। আপনি কি আমার কথা রাখবেন? নাইম বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে, না হলে পরীর এই অবস্থা কিভাবে হলো। তাই সে কথা বাড়ায় না, পরীকে নিজের কাছে রাখতে রাজি হয়। 1 সপ্তাহ পর পরীকে হাসপাতাল থেকে নাইমের বাসায় নিয়ে যাওয়া হয়। পরী থাকবে বলে নাইম বাসা পরিবর্তন করেছে, 2টো রুম আর রান্নাঘর। পরী নাইমের বাসায় গিয়ে বিব্রত বোধ করে। সে চায় নূরনগর ফিরে যেতে। এখন সে একটু আধটু কথা বলতে সক্ষম, তাই সে শায়েরকে বলে, আমি ফিরে যাব মালি সাহেব, আমাকে গ্রামে নিয়ে চলুন। শায়ের পরীর হাত দুটো চেপে ধরে বলে, আপনি সেখানেই থাকবেন যেখানে আমি বলবো। স্বামী হয়ে কখনোই কোনো আদেশ করিনি আপনাকে, তবে আজ করছি। আপনি এখানেই থাকবেন। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, তাই আপনার কিছু আমি হতে দিব না। পরী আহত গলায় বলে, তাহলে ওরা যে আমার আপা আর আম্মাকে মেরে ফেলবে। আর জুম্মানকে তো আমি নবীনগর পাঠিয়েছি পিকুলকে দিয়ে, ওর কি হবে? আপনার সব কাজ আমি করে দেব। আমি যাব জমিদার বাড়িতে। আপনার পরিবার রক্ষা করার দায়িত্ব আমার, আপনি চিন্তা করবেন না। পরীর কাঁদতে খুব ইচ্ছে করছে, কিন্তু এখন কাঁদা যাবে না, তাহলে ওর যন্ত্রণা বাড়বে। শায়ের চলে যাবে ভেবে পরীর ভেতরটা চুরমার হচ্ছে, কিন্তু স্বামীকে এখন তার বিদায় দিতেই হবে। শায়ের নিজেও আর দেরি করে না। আবার সে পরীর কাছে ফিরে আসবে বলে গভীর স্পর্শ এঁকে দিয়ে চলে যায় সে। নাইমের কাছে তার সবচেয়ে প্রিয় আমানত রেখে সে দূরে পাড়ি জমায়। নারীর সৌন্দর্য থাকা যেন কোনো পাপ, যেমনটা ফুলের থাকে। ফুলের অতিরিক্ত সৌন্দর্য আকর্ষণ করে মানবকে, কিন্তু তারা আকর্ষিত হলেও ফুলকে হৃদয়ে স্থান দিতে পারে না। যতক্ষণ ফুলটা সতেজ থাকে ততক্ষণ এটা হাতে শোভা পায়, কিন্তু যখন ফুলের সতেজতা শেষ হয়ে যায় তখন তার স্থান হয় চরণতলে। মেয়েদের সৌন্দর্যের পরিণতিটাও ঠিক পরিস্ফুটিত পুষ্পের ন্যায়। সব পুরুষ সৌন্দর্যতেই বেশি আটকায়, মনটা সবাই দেখতে চায় না, আর না মায়ায় জড়ায়। নাইম সেই মায়ায় বোধহয় জড়াতে পারেনি, কারণ না দেখে কোনো মেয়ের মায়ায় জড়ানো কি যায় তা নাইমের জানা নেই। আগে এই পরীকে স্বচক্ষে দেখার তীব্র আকাঙ্ক্ষা ছিল তার, কতই না ফোন দিয়ে এঁটেছিল সে। কিন্তু আজ সেই পরী তার ওই ঘরে অবস্থান করছে, কিন্তু তার ইচ্ছে করছে না পরীর সামনে গিয়ে দাঁড়াতে। কারণটা কি পরীর সৌন্দর্য? নাইমের কেন জানি অস্বস্তিকর লাগছে সবকিছু। হাসপাতালেও পরীর সামনে সে যায়নি, বাসায় আনার সময়ও সে থাকেনি। মোট কথা, সে কিছুতেই পরীর সামনে যাবে না। অদৃশ্য এক দেওয়াল তাকে বাধা দিচ্ছে পরীর কাছে যেতে। তাই এই মুহূর্তে সে নিজ ঘরে অবস্থান করছে। একটা বুয়া রেখেছে সব সময় পরীকে দেখাশোনা করার জন্য।
নিজ ঘরে বসে ছটফট করছে পরি। শায়রের জন্য তার চিন্তা হচ্ছে। নূরনগর গেলে আফতাব যদি শায়রের কোনো ক্ষতি করে দেয়। আফতাব তো চেয়েছিল শায়রকে হত্যা করতে। এ কথা ভেবে অস্বস্তি অনুভব করছে পরি। বুয়া ঘরে আসতেই পাতলা কাপড় দিয়ে মুখটা আড়াল করে সে। তার বীভৎস চেহারা দেখলে এখন যে কেউ ভয় পাবে, তাই এই চেহারা আড়াল করাই শ্রেয়। বুয়া পরীর এরকম অবস্থা দেখে বলে, কি হয়েছে আফা, আপনার কিছু লাগবো? পরি বিড়বিড় করে বলতে লাগলো, আমি থাকবো না এখানে, আমি নূরনগর যাব, মালি সাহেবকে বাঁচাতে হবে। বুয়া দ্রুত পদে গিয়ে খবরটা নাইমকে জানাতেই সে ছুটে এলো। নাইম পরীর মুখোমুখি দাঁড়াতে সংকোচ বোধ করছে, তাই অন্যদিকে ফিরে দাঁড়ালো। বলল, কেন এত উত্তেজিত হচ্ছেন পরি? আপনার শরীর এখন ভালো নয়। আমি এখানে থাকবো না, আমাকে যেতে হবে, ওনার খুব বিপদ। পরীর মুখে উনি শব্দটা বেশ লাগলো নাইমের। সে হাসল, কিচ্ছু হবে না, স্যার খুব তাড়াতাড়ি চলে আসবে। আপনি কথা কম বলুন, না হলে আপনারই ক্ষতি হবে। মৃদু চিৎকার করে পরি, না, আমাকে যেতেই হবে, না হলে আব্বা খুব বড় ক্ষতি করে দেবে ওনার। আপনি দয়া করে আমাকে নূরনগর নিয়ে চলুন। পরি, আপনি হয়তো ভুলে গেছেন, এখন আপনি একা নন, আপনার শরীরে আরেকটি অস্তিত্ব আছে। তার দায়িত্ব শায়র আমাকে দিয়ে গেছেন, আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। আপনি কি আমার স্বামী? তাহলে আপনি কেন আমার দায়িত্ব নিচ্ছেন? আমি আপনাকে আমার দায়িত্ব নিতে দেব না, আমাকে ফিরে যেতে দিন। নাইম অপমানিত বোধ করলো পরীর কথায়, কিন্তু পরী কথাটা তো ঠিকই বলেছে, সে তো পরীর স্বামী নয়, তাহলে এত দায়িত্ব সে নিচ্ছে কেন? শায়রের কথায়? শায়রও তো ওর কেউ হয় না, তাহলে শায়রের কথা শোনার কোনো মানেই হয় না। নাইম বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি নেব না আপনার দায়িত্ব, তবে আপনি এখন কোথাও যেতে পারবেন না। দরকার পড়লে আমি নিজে গিয়ে শায়রকে নিয়ে আসব। কথা দিলাম, শায়রের কোনো ক্ষতি আমি হতে দেব না। চাপার আগ নিয়ে চলে গেল নাইম। পরী খাটের উপর বসে পড়ল। শায়রকে যাওয়ার সময় কেন বাধা দিল না? না হলে এতটা চিন্তা হতো না। আফতাব আখির ভয়ানক, ওরা যে কোনো সময় শায়রকে হত্যা করতে পারে। সারা শরীরে ব্যথা করছে, কিন্তু মনের ব্যথাটা আরো তীব্র। নাইম কি সত্যিই শায়রকে আনতে গিয়েছে? পরি মুখটা ভালো করে ঢেকে আস্তে ধীরে ঘর থেকে বের হলো। বুয়াকে জিজ্ঞাসা করতেই সে জানায় নাইম নূরনগরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। শায়র মাত্র জমিদার বাড়িতে পা রাখল, এদিক সেদিক তাকাতে তাকাতে বৈঠকে ঢোকে সে। আখির শায়রকে দেখে চমকে গেল এবং প্রচণ্ড রেগে গেল। সে শায়রকে রাগান্বিত হয়ে বলে, নবাবজাদা এসে গেছেন। ভাই, আমি আগেই বলেছিলাম কুকুরকে মাথায় তুলবেন না, দেখছেন এখন কি হলো? এই কুকুরের বাচ্চা কুকুর আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আখিরের কথায় শায়ের জবাব দিল না। সে এগিয়ে গেল আফতাবের কাছে, তারপর বলে, অন্দরের সবাই ঠিক আছে তো, নাকি তাদের উপর অত্যাচার করেছেন আবারও? পরীকে তুমি কোথায় লুকিয়ে রেখেছ? পরিজান আমার কাছেই আছে, এতে লুকানোর কি আছে? তুমি আর পরি মিলে সিরাজকে মেরেছ, তাই না? এখন তোমাকে কি করা উচিত? সিরাজ যদি বেঁচে থাকতো তাহলে ওকে নিঃসন্দেহে ভয়ঙ্কর মৃত্যু দিতাম আমি, কিন্তু সে তার আগেই মরে গেছে। তুমি বিশ্বাসঘাতক শায়ের, আর বিশ্বাসঘাতকের মৃত্যুই শ্রেয়। শায়ের শব্দ করে হেসে উঠল। ঠিক আপনাদের মতো, আপনারা যেমন স্বার্থ হাসিল হওয়ার পর বিশ্বাসঘাতকতা করেন, তেমনই আমিও করলাম। পরিজনকে আপনাদের থেকে অনেক দূরে নিয়ে গেছি আমি, চাইলেও আর খুঁজে পাবেন না তাকে। আমি শেষবারের মতো বলছি, এই সব রক্তারক্তির ইতি টানুন, আমাকে আমার মতো থাকতে দিন। কি ভেবেছো তুমি, এত কিছুর পরও পরীকে ছেড়ে দেবো আমরা? আপনার মতো পিতা হাজারে একটা হয় জমিদার সাহেব, আর আপনি পিতা নামের কলঙ্ক। শায়ের অন্দরে চলে গেল। আফতাব রাগে গজগজ করতে করতে বললেন, শায়ের যেন জীবন্ত বের হতে না পারে, সেই ব্যবস্থা কর আখির। বারান্দায় উদাস হয়ে বসে আছে রূপালী। সেদিনের পর থেকে পিকুল আর জুম্মানের কোনো খবর নেই। রূপালী চেয়েও পারেনি ওদের সাথে যোগাযোগ করতে।
পরি সায়েরকে বিদায় জানিয়ে ওই রাতেই ফিরে আসে রূপালী। তার কিছুক্ষণ বাদে আফতাব তার দল সহ হাজির হয় অন্দরে। রূপালীকে জিজ্ঞাসা করে পরি কোথায়। রূপালী চতুরতার সাথে নিজেকে আড়াল করে, এমন ভাব করে যেন সে কিছুই জানে না। সবাই সারা অন্দর খুঁজে কোথাও সায়ের পরীকে পায় না। রূপালীকে তেমন সন্দেহ কেউ করে না, কারণ সবাই তাকে ভীতু মনে করে। তারপর থেকে পিগুলের জন্য ওর মন আকুপাকু করে। ওইটুকু ছেলেকে নিয়ে কোথায় গেছে জুম্মান, কেমন আছে কে জানে। সায়েরকে অন্দরে দেখে খুশিতে দৌড়ে গেল সে। পরীর জন্য ভীষণ চিন্তিত সে, তাই সায়েরকে দেখা মাত্রই জিজ্ঞাসা করে, পরি কেমন আছে? ও সুস্থ আছে তো? ভালো আছে পরি? হ্যাঁ, ভালো আছে। আপনারা কি ঠিক আছেন? আপনার বাবা কি কোনো প্রকার জুলুম করেছে আপনাদের উপর? না, আব্বা জানে এর পিছনে শুধু পরীর হাত রয়েছে, কিন্তু সে এটা জানে না আমিও আছি। আপনার বাবা যেন জানতে না পারে, সাবধান থাকবেন। কিন্তু সায়ের আমার পিকুল, কতদিন ধরে ওকে দেখি না। রূপালীর চোখে জল দেখা দিল ছেলের কথা আনতেই। সায়ের বলল, চিন্তা করবেন না, আপনার ছেলে ভালো আছে। আপনি চিঠি লিখে দেন, আমি পৌঁছে দেব। জেসমিন সুস্থ হয়ে উঠেছেন। মালার সাথে সে উঠোনে আসতেই সায়েরকে দেখতে পেল। দুজনেই ছুটে গেল সায়েরের কাছে। মালা কেঁদে জিজ্ঞাসা করে, আমার মাইয়াটা কেমন আছে সায়ের? ভালো আছে। আমারে তুমি আর এখানে আইতে দিও না, তাইলে ওর বাপ ওরে বাঁচতে দিব না। তুমি ওরে তোমার কাছেই রাইখা দিও। জেসমিন বললেন, আমার একটা কথা রাখো সায়ের, জুম্মান রে কোনো দিন জমিদার বাড়িতে আইনো না। ওরে ভুইলা যাইতে কইবা ও একজন জমিদারের পোলা, ওরে সব ভুলাইয়া দিবা তুমি। সায়ের কথা বলে না। এত কিছুর পরেও পরীর মতো ওনারা সায়েরকে চোখ বন্ধ করে বিশ্বাস করছে। সায়েরা আশ্চর্য হয়ে সবার দিকেই তাকিয়ে আছে। রূপালী নিজ ঘর থেকে বের হয়ে এলো। হাতে তার একটা কাপড়ের ব্যাগ। সেটা সায়েরের হাতে দিয়ে বলে, এতে আমার সমস্ত গয়না আছে, এগুলো দিয়ে ওরা অনেক দিন ভালোভাবে চলতে পারবে। সায়ের বিনয়ের সুরে বলে, আপনিও চলুন আমার সাথে, আপনাকে আপনার ছেলের কাছে রেখে আসব। মা ছাড়া অতটুকু বাচ্চা থাকবে কিভাবে? রূপালী সাথে সাথেই রাজি হয়ে গেল। মালাও তাতে সায় দিলেন এবং তার সব গহনা সায়েরের হাতে তুলে দিলেন। ছেলের ভালোর জন্য জেসমিনও নিজের জমানো সব কিছু দিয়ে দিলেন। সায়ের মনে মনে হাসল। সুখে থাকার জন্য অর্থের প্রয়োজন, তা আজ আবারও প্রমাণ হয়ে গেল। ওর কাছে এখন যত গয়না আছে তা দিয়ে জুম্মান সারা জীবন ভালোভাবে কাটাতে পারবে। রূপালীর ছেলেও ভালোভাবে বড় হতে পারবে। রূপালী নিজের ব্যাগপত্র গুছিয়ে নিল সায়েরের সাথে যাবে বলে। বৈঠকে আসতেই আফতাবের লোকেরা ওদের আটকে দিল। আফতাব বললেন, তোমাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব নয় সায়ের, অনেক করেছো তুমি আমাদের জন্য, এবার না হয় তোমার জন্য আমরা কিছু করি। আফতাব ইশারা করে সায়েরকে বেঁধে ফেলার জন্য। সায়ের সবাইকে থামিয়ে বলে, আচ্ছা মানলাম, আজকে আপনারা আমাকে মেরে ফেললেন, তারপর কি হবে? আপনাদের সব সত্য সবার সামনে চলে আসবে। এই ব্যবস্থা তো আমি করেই রেখেছি। জমিদার এবং তার ভাই অর্থের জোরে ছাড়া পেয়ে যাবে, কিন্তু বাকি সবাই, আপনাদের কি হবে? আর জমিদার আফতাব যে কতটা স্বার্থ পাগল সেটা তো কারো অজানা নয়, তাই না? সায়েরের কথায় সব রক্ষীরা থেমে গেল। সবার মাঝেই ভয় দেখা দিল। এটা সত্য যে আফতাব স্বার্থ পাগল, এটা সবাই জানে। কারণ যে রক্ষীরা পরীর কাছে পরাজিত হয়েছিল, যাদের পরী বাগান বাড়িতে বেঁধে রেখেছিল, তাদের আফতাব হত্যা করেছে। এখন বাকিদের মধ্যে কেউ ভুল করলে তাদের পরিমাণও ওদের মতোই হবে। হিংস্র পশুদের মিত্ররাও তাদের অবিশ্বাস করে। আফতাবের ক্ষেত্রেও তাই হয়েছে। কোনো রক্ষীরা সায়েরের কাছে আসতে সাহস পেল না। সবাই আফতাবের দিকেই তাকিয়ে রইল। আফতাব নিজেও কোনো কথা বলছে না। সায়ের বলল, অন্দরের কোনো মহিলার উপর যেন ফুলের টোকাও না পড়ে। এক প্রকার শাসিয়ে গেল সে। রূপালীকে সাথে নিয়ে সায়ের জমিদার বাড়ি ত্যাগ করে। গায়ের মেঠো পথ ধরে হাঁটতে থাকে দুজনে। পথেই নাইমের সাথে ওদের দেখা হয়। সায়ের বিচলিত হয়ে বলে, আপনি এখানে কি করব বলুন?
আপনার স্ত্রী আপনার জন্য পাগল হয়ে গেছে। সে আমাকে বিশ্বাস করছে না, তাই আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে আসলাম। পরিজান এখন একা আছে, আপনি শুধু শুধু কেন আসতে গেলেন? আপনার স্ত্রী নিজেই চলে আসতো আপনার কাছে, তাকে আটকাতেই আমার আশা। ভালোই হলো, আপনাকে পেয়ে গেলাম। চলুন যাওয়া যাক। আমাকে আগে নবীনগর যেতে হবে, আপনি ফিরে যান, আমি রাতের মধ্যেই চলে আসব। আপনাকে সঙ্গে করে না নিয়ে গেলে আপনার স্ত্রী আমাকে ছাড়বে না। চলুন, আমিও আপনার সাথে যাব। সায়রার দ্বিমত করল না। নাইমকে নিয়েই সে নবীনগর যায়। সেখানে জুম্মান পিকুলকে নিয়ে খুশিনার কাছেই ছিল। ছেলেকে কাছে পেয়ে তখনই তাকে বুকে জড়িয়ে নিল রূপালী। অজস্র চুমুতে ভরিয়ে দিল ছেলেকে। পিকুল যে ওর প্রাণ, এই প্রাণকে বাঁচাতে সে সব কিছু করতে পারে। সায়ের খুশিনার হাতে তুলে দিল রূপালী আর জুম্মানকে, সাথে ওর সব গয়নাগুলো দিয়ে দিল। কিন্তু রূপালী কিছু গয়না সায়েরকে দিয়ে বলে, এগুলো নিয়ে যাও, তোমার কাজে লাগবে। আমি এসব নেব না। যার জন্য জীবন দিতে আমি সর্বদা প্রস্তুত, তার ভালো থাকার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। এসব আমার লাগবে না। পরিজনের জন্য আমি আছি, আর আপনাদের জন্য এই গয়নাগুলো, তাই এগুলো আপনার থাক। নাইমকে সঙ্গে করে শহরের উদ্দেশ্যে রওনা হয় সায়ের। নাইমের মনে হচ্ছে কিছু একটা হয়েছে, নইলে সবাই এমন আলাদা কেন হচ্ছে। তবে ওর মনে জমে থাকা প্রশ্নগুলো বাসায় ফিরে গিয়ে করবে বলেই ভেবে নিয়েছে। তবে সেই সুযোগ সে পেল না। সায়ের ফিরে গিয়েই পরীর ঘরে চলে গেল। পরী তখনও সায়েরের জন্যই ছটফট করছিল। সায়েরকে দেখা মাত্রই তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, কিন্তু সায়ের আলতো করে ধরে। শরীরে ব্যথা থাকা সত্ত্বেও পরী শান্তি অনুভব করছে এখন। সে রুড়ো কণ্ঠে বলে, আপনি কেন গেলেন? যদি আপনার কোনো ক্ষতি হয়ে যেত? সায়ের জবাব দেয় না পরীর কথায়। পুড়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে রইল শুধু। পরী সায়েরের চাহনিতে কোনো বিরক্ততা দেখে না, দেখে একরাশ মুগ্ধতা, যা সে আগেও দেখেছিল। তবে সে মুখে বলে উঠল, এখন আর সুন্দর লাগে না আমাকে, তাই না? এই ঝলসে যাওয়া মুখটা দেখতে খুবই বিরক্তিকর। ঠোঁটে চওড়া হাসি টানে সায়ের। আপনার ভালোবাসায় আমি বহুবার ঝলসেছি, ছাই হয়ে গিয়েছি, তবুও আপনি এই ছাইকে ভালোবেসে বুকে টেনেছেন। তাহলে আমি কেন পারবো না? আমি এখনো ঝলসে যাচ্ছি আপনার ভালোবাসাতেই। এই জ্বলন বুঝি থামার নয়। স্বামী স্ত্রীর একান্ত সময় তৃতীয় ব্যক্তির প্রবেশ নিষেধ, সে কথা ভেবে নাইমও গেল না। তবে সে খুব করে জানতে চাইছে সব সত্য। পরিয়া সায়েরের তো সুখে সংসার করার কথা, তাহলে ওদের পরিণতি এমন কেন হলো? প্রশ্নগুলো মাথায় জট পাকিয়ে দিচ্ছে, যার ফলে অস্থির লাগছে নাইমের। পরিয়া সায়েরের ঘরের কাছে গিয়েও সে ফিরে আসে। তার কোনো অধিকার নেই, তবুও একটা টান অনুভব করছে সে। পরি সায়েরের থেকে দূরত্ব বজায় রেখে বসে আছে। সায়ের চুপচাপ জানালার বাইরের দিকে তাকিয়ে ব্যস্ত শহরটাকে দেখে যাচ্ছে এক মনে। বাইরের মানুষগুলো কত ব্যস্ত, বহু লোকজনের সমাগম রাস্তায়। জীবিকা নির্বাহের জন্য এক একজন এক এক দিকে ছুটছে। সায়ের ভাবছে তারও তো কিছু করতে হবে তার পরিজনের জন্য। শহরে তার বেশ পরিচিত লোক আছে, তাদের সাথে যোগাযোগ করলে সে একটা ভালো কাজ পেয়ে যাবে। এইসব চিন্তাই করছে সে। আপনি কি এত চিন্তা করছেন? সায়ের ফিরে তাকালো পরীর দিকে। আমার সব চিন্তাতে শুধু আপনি পরিজান। কিভাবে আপনার সাথে আমি থাকতে পারবো, এসব নিয়েই আমার সব ভাবনা। পরী হাসল। ওর এই হাসিটা দেখে কুৎসিত হলেও সায়েরের মন প্রাণ জুড়িয়ে গেল যেন। আমাদের দূরত্ব বোধহয় খুব শীঘ্রই বাড়বে মালি সাহেব। আল্লাহ আপনাকে আমাকে তাড়াতাড়ি আলাদা করে দেবেন। সায়ের পরীর পাশে গিয়ে বসল। যদি কখনো আমাদের শরীর আলাদা হয়ে যায়, আমাদের মন কিন্তু আলাদা হবে না পরিজান। রাখাল পাগল হয়েও তার ভালোবাসা ভোলেনি, আর আমি তো সুস্থ মানুষ। একটু চুপ থেকে কিছু ভেবে সায়ের বলল, যারা আল্লাহর প্রিয় থাকে তাদের পরকাল সুন্দর হয়। আপনার পরকালও সুন্দর হবে, কিন্তু আমার পরকাল সুন্দর হবে না পরিজান। সেখানেও তিনি আমাদের আলাদা করেই রাখবেন। পরী সায়েরের চোখে চোখ রাখে।
পরীর সান্নিধ্য চায় সায়ের, তা ওই চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে সে। সায়ের শুধুমাত্র একটা জিনিস চাই, কিন্তু মনে হয় সে সারা দুনিয়ার থেকেও বেশি কিছু চাইছে, যা পাওয়া দুষ্কর। পরী কিছু বলছে না, তাই সায়েরই বলে উঠল, আমি এখনো বলছি, আমি আপনার যোগ্য নই। তবুও আমি বিনা আপনি কারো নন। আপনার শেষ ঠিকানা আমার বক্ষস্থল। আমার জন্য আপনি কত কিছুই করলেন, শেষ একটা কাজ করবেন যেটা করলে স্বয়ং আল্লাহ তাআলা আমাকে আপনার হাতে তুলে দিবেন। শায়ের চমকালো। শত যুগ অপেক্ষার বিনিময় আল্লাহ যদি আপনাকে আমাকে দিয়ে দেন, তো আমি আপনার জন্য শত যুগ অপেক্ষা করতে রাজি আছি। শত যুগ অপেক্ষা করতে হবে না আপনাকে। আল্লাহর নিকট ক্ষমা চান। তিনি বলেছেন, তার বান্দা তার কাছে চোখের জল ফেলে ক্ষমা চাইলে তিনি কাউকেই ফিরিয়ে দেন না, খারাপ মানুষদেরও ক্ষমা করে দেন। আমার জন্য আপনি ক্ষমা চাইতে পারবেন না? জবাব না দিয়েই হাসল শায়ের। সে তার পরিজনকে পাওয়ার উপায় পেয়ে গেছে। এখন সে আর পিছু ফিরে তাকাবে না। শায়ের ভেবে নিয়েছে সে আর নূরনগর কিছুতেই ফিরে যাবে না। সেখানে পরীর জীবন সংকট রয়েছে। বাকি জীবনটুকু সন্তান আর স্ত্রীকে নিয়েই থাকবে। শায়ের তার এক বন্ধুর কাছে কাজের উদ্দেশ্যে গেছে, আর নাইম বাসায় রয়েছে। সে জানে শায়ের তাকে কিছু বলবে না, তাই নাইম পরীকেই সব জিজ্ঞাসা করবে। দ্বিধাবোধ হলেও পরীর ঘরের দরজায় কড়া নাড়ে নাইম। আমি কি আসতে পারি? অপ্রস্তুত ছিল পরী। ওড়না দ্বারা মুখমণ্ডল ঢেকে প্রস্তুত হয়ে নাইমকে ভিতরে আসতে দিল। নাইম চেয়ার টেনে বেশ দূরত্বে বসে। পরীকে বলে, এখন কেমন লাগছে আপনার? খুব বেশি খারাপ লাগলে বলবেন। আমি ঠিক আছি, একটুও খারাপ লাগছে না আমার। আপনার এরকম অবস্থা হলো কি করে? কোনো মিথ্যা আমি শুনতে চাই না, আশা করি সত্যটাই বলবেন। আমি নিজ হাতে 3টা খুন করেছি ডাক্তারবাবু, আরও 2টো খুন করব আমি। ওদেরকে আমি কিছুতেই ছাড়ব না, সব বলবো আপনাকে। তার আগে আপনি বলুন, আপনি জেল থেকে ছাড়া পেলেন কিভাবে? কিছুক্ষণের জন্য বাকশক্তি লোপ পেল নাইমের। পরীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। 3টা খুন করেছে পরী, আর তা এত স্থিরভাবে বলছে যেন হত্যা করা পুতুল খেলার মতো। নাইমকে চুপ থাকতে দেখে পরী বলে, আমি সব বলবো, তার আগে আপনি বলুন, আপনি কিভাবে ছাড়া পেলেন? আমাকে শেখর ছাড়িয়েছিল। পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর শেখর আমার সাথে দেখা করতে যায়। আমি ওকে সব বুঝিয়ে বলি। বন্ধু তো, বিশ্বাস আমাকে করতেই হবে ওকে। শেখরই সব বলে আমাকে ছাড়ায়। তাহলে সে যখন আমাদের গ্রামে গেল তখন আপনার নাম বলল কেন? এরপর বোধহয় সেখান থেকে এসেও আমার সাথে দেখা করে। ভুল, শেখর সেদিন জীবিত ফেরেনি নূরনগর থেকে। তার মানে শেখর আগেই আপনাকে ছাড়িয়েছে। সত্যি বলুন, আপনি কিভাবে জানলেন শেখর মারা গেছে? তাকে হত্যা করা হয়েছে। নাইম আরও চমকালো। কি বলছেন আপনি এসব? শেখর তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ভুল, আপনার কথা শুনে এটা বুঝলাম যে শেখর আগেই জানতো আপনি নির্দোষ, তবুও সে নূরনগর গিয়ে মিথ্যা বলেছিল। কারণটা হলো, সে আগেই আন্দাজ করেছিল যে আমার আব্বাই সবকিছু করেছে, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। শেখরকে আপনার বাবা হত্যা করেছিল? কিন্তু কেন? জমিদার বাড়ি সম্পর্কে আপনি কতটুকু সত্য জানেন? যা দেখেছেন তা আপনার চোখের ভ্রম মাত্র। আপনি কি জানেন পালককেও হত্যা করা হয়েছে? নাইম এবার অস্থির হয়ে গেল। পরীর মাথা ঠিক আছে তো? শেখরকে হত্যা করা হয়েছে এটা মানা যায়, কিন্তু পালককে হত্যা, এটা সে মানতে পারছে না। কৌতূহল হয়ে পরীর ঢেকে রাখা মুখের পানে তাকিয়ে রইল সে। পরী এখনো স্থির হয়ে বসে আছে, তবে পরী শায়ের কথাটা গোপন রেখেছে। পালক আর শেখরকে যে শায়ের মেরেছে সেটা জানতে পারলে নাইম চুপ করে বসে থাকবে না, তাই পরী সেসব তথ্য গোপন রেখেছে। শুরু থেকে শেষ পর্যন্ত সব কথাই নাইমকে পরী বলে দিল। ওর জীবনে ঘটে যাওয়া সব ঘটনার সাক্ষী হিসেবে সে নাইমকে রাখতে চায়, তাই সব সত্য একমাত্র নাইমকেই জানিয়ে দিল পরী। সব শুনে নাইম বলল, স্যার আপনাকে অনেক বেশি ভালোবাসে, তাই না?
তার ভালোবাসার গভীরতা আজও আমি মাপতে পারিনি। আমি আপনাদের সাথে সব সময় থাকবো, আমাকে বন্ধু ভাবতে পারেন। আমার একটা কথা রাখবেন? বলুন। আমার সন্তানকে আমি আপনার হাতে তুলে দিতে চাই। আমার কাজ শেষ হবার পর আমি ফিরে আসব, ততদিন আপনি ওকে মানুষ করবেন। স্যার কি আপনাকে আবার নূরনগর যেতে দিবে? আমার মনে হয় না। আমার সোনা আপা আর বিন্দুর হত্যাকারীদের শাস্তি আমি দিবই। ওরা শুধু মানুষ হত্যা করেনি, হত্যা করেছে আমার সুন্দর জীবন, আমার আম্মার মন। তাহলে ওদের ছাড়ি কিভাবে? পুলিশকে সব বলি আমি, আইন ওদের শাস্তি দিবে। তাতে আমার মন ভরবে না। আপনি সাহায্য না করলে কোনো সমস্যা নেই, আমি অন্য পথ খুঁজে নেব। নাইম ওখানে আর বসলো না, বাইরে বের হয়ে এলো। অবিশ্বাস্য লাগছে ওর কাছে সব। তাহলে তো খুবই খারাপ লোক পরীর বাবা। কিন্তু পরীকে একবার যখন নূরনগর থেকে এখানে আনা হয়েছে, তাই পরীকে আটকে রাখতে হবে। না হলে বিপদ শুধু পরীর নয়, রূপালী, পিকুল আর জুম্মানেরও ঘোর বিপদ। নাইম পাইচারি করছে, সে শায়েরের অপেক্ষা করছে। পরীর বিষয় কথা শায়েরের সাথে বলতে হবে। শায়েরের ফিরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। দরজা নাইমই খুলে দিল। শায়েরকে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল সে। শায়ের জিজ্ঞাসা করে, আপনি কি আমার জন্যই অপেক্ষা করছিলেন? কিছু বলার ছিল আপনাকে। বলুন। পরীকে যথাসম্ভব আটকে রাখুন, ওকে নূরনগর যেতে দিয়েন না। পরিজন আপনাকে সব বলেছে, তাই না? নাইম মাথা নিচু করে সায় দিল। বলেছে। আমাদের এখন এসব বলার সময় নয়। আমি জানি পরিজন আপনাকে সমস্ত সত্য বলেনি, না হলে এতক্ষণ আপনি স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলতেন না। এসব ব্যাপারে পরে কথা বলবো। শায়েরের কথায় নাইমও সায় দিল। শায়ের চলে গেল নিজ ঘরে। পরি তখন ঘুমাচ্ছিল। বেশ দুর্বল এখন পরির শরীর, তার উপর এখন বমি হয়, তবে খুব বেশি বমি হয় না। অসুস্থ শরীরে সামান্য বমি হতেই পরি আরও দুর্বল হয়ে পড়ে। তাই শায়ের চায় পরীকে একটু বেশি সময় দিতে। পরীকে ঘুমাতে দেখে শায়ের নিঃশব্দে পরীর পাশে গিয়ে বসে। হাত, পা, গলার ক্ষতগুলো কালচে বর্ণ ধারণ করেছে। ফর্সা শরীরে চন্দ্র কলঙ্কের ন্যায় ফুটে উঠেছে দাগগুলো। শায়ের হাত বুলায় পরীর গলায়। আমি ভাগ্যবান আপনাকে পেয়ে, আপনার ভালোবাসা পেয়ে। আপনি ভালোবাসেন বলেই আমি ভাগ্যবতী। পরি জেগে গেছে। পূর্ণ দৃষ্টিতে সে শায়েরের দিকেই তাকিয়ে আছে। আপনি যদি ভালো কাজ করতেন তাহলে আমাদের জীবনটা অন্যরকম হতো। পরীর মাথায় হাত বুলিয়ে দিল শায়ের। এরপর থেকে আমাদের জীবন সুন্দর করে গড়ার চেষ্টা করব। আপনি শুধু কথা দিন, নূরনগরে যাওয়ার চেষ্টা কখনো করবেন না। কিছুক্ষণ শায়েরের দিকে চেয়ে থাকে পরি, তবে জবাবটা সে দিল না। পরীকে খাবার খাইয়ে দিল শায়ের। গর্ভবতী থাকায় ওষুধ খেতে পারবে না পরি। যে ওষুধগুলো খেতে পারবে সেগুলোই খেলো সে। এজন্য সেরে উঠতে বেশ দেরি হচ্ছে। তবে শায়েরের ধৈর্য দেখে নাইম বিস্মিত। ইস, সে যদি এভাবে কাউকে ভালোবাসতে পারত কতই না ভালো হতো। প্রতিনিয়ত সে পরি আর শায়েরের ভালোবাসার সম্মুখীন হয়। নাইমের তখন মনে হয় শায়েরের জন্যই বুঝি পরির জন্ম। ভালোবাসতে অট্টালিকার প্রয়োজন হয় না, তার প্রমাণ একমাত্র শায়ের। বাইরের দিক সামলে কিভাবে পরীকে সময় দেওয়া যায় সেটাই সবসময় শায়ের ভেবে চলে। 5 মাস পার হয়ে গেছে, তবুও শায়ের একটুও ধৈর্যহীন হয়ে পড়েনি। সর্বোচ্চ চেষ্টা করছে পরীকে সুস্থ করার। শায়েরের প্রতিটি মোনাজাতে কেবল পরিই ছিল। আল্লাহ বোধহয় ওর কথা শুনেছে। আগের থেকে অনেক সুস্থ পরি। মুখের পোড়া চামড়া উঠে গেছে সব, কিন্তু ওর চেহারায় আগের মতো মাধুর্য নেই। শায়ের বিনা আর কেউ বোধহয় পরীর দিকে মুগ্ধ নয়নে তাকাবে না। তবে এতদিনে পরীকে নূরনগরের কথা ভুলিয়ে দিয়েছিল। প্রথম কয়েকদিন পরি শায়েরকে মালা, রূপালী, জুম্মানের কথা জিজ্ঞাসা করলেও এখন আর করে না। নিজের শরীর আর অনাগত সন্তানের কথা ভেবেই দিন পার করছে সে। কিন্তু এতদিন পর একটা চিঠি পরীকে অস্থির করে তুলল। চিঠিটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইল পরি।
শুভ্র মেঘ সরে গিয়ে গগনে কালো আধার নেমে এসেছে। তপ্ত গরমের প্রকৃতি মুহূর্তেই বাতাসে ভরে গেছে। রাস্তায় পড়ে থাকা কাগজ আর ধুলো বালি উড়ছে। এই নির্মল বায়ু তাদের কোথায় নিয়ে থামাবে তা তাদের জানা নেই। তারা শুধুই ছুটছে। পরি জানালা দিয়ে তা অনেকক্ষণ যাবৎ দেখে চলেছে। ওর জীবনটা বোধহয় এরকম গন্তব্যহীন। ভালোবাসার পিছন পিছন সেই থেকে ছুটে আসছে সে, কিন্তু এর গন্তব্য কোথায় তা জানে না পরি। তার এসব ভাবনার মাঝেই আকাশ ভেঙে বাড়িধারা নেমে এলো ধরণীতে। স্যাঁতস্যাঁতে রাস্তাটা ভিজিয়ে দিতে লাগলো। মানুষগুলো ছোটাছুটি করে একটুখানি আশ্রয়ের জন্য, যাতে তারা এই বৃষ্টির পানি থেকে বাঁচতে পারে। জানালার পাশেই দাঁড়ানো পরি। বৃষ্টির ছিটা তাকে ভিজিয়ে দিচ্ছে, তবুও সরে দাঁড়াচ্ছে না পরি। তার বড্ড ভালো লাগছে এভাবে দাঁড়িয়ে থাকতে। পরি যদি নিজেও ইচ্ছাতে না সরে দাঁড়ায় তাহলে ওকে সরানোর কেউ নেই। সায়ের ব্যতীত এই ঘরে কেউ আসে না, এমনকি নাইমও নয়। পরির মুখে তার অতীত শুনেছিল যেদিন, সেদিনই নাইমের সাথে পরির শেষ দেখা হয়েছিল। এরপর ওদের সাথে আর দেখা হয়নি। নাইমই সরে এসেছে। পরির হাতের পত্রখানা ভিজে যাচ্ছে। ঠিক সেই সময় একটা হাত ওর হাত ধরে টেনে নিয়ে আসে। হতবাক হয় না পরি। শুধু ভেজা নয়নজোড়া মেলে ধরে শায়ের পানে। ঠান্ডায় ভেজা ঠোঁট জোড়াও কাঁপছে ওর। শায়ের দ্রুত গামছা এনে পরির শরীর মুছে দিতে দিতে বলতে লাগলো, নিজের অযত্ন কেন করছেন পরিজান? এভাবে ভিজলে আপনার শরীর খারাপ করবে। এই সময় একটু সাবধানে থাকবেন তো। শান্ত চোখে শায়েরকে দেখতে লাগলো। একটা মানুষের ঠিক কত রূপ থাকতে পারে তা দেখছে পরি। সে বলে ওঠে, 27 নম্বর চিঠিটা আমি পেয়েছি। শায়ের হাত আপনা আপনি থেমে যায়। ক্ষীণ নজরে পরীকে সে দেখতে লাগলো। খুব গোপনে সে আর নাইম মিলে চিঠিগুলো লুকিয়ে রেখেছিল যাতে পরীর হাতে না পড়ে। আজকে অসাবধানতার বশে পরীর হাতে তা পড়েই গেছে। 2 মাস যাবৎ 26টা চিঠি পাঠিয়েছে রূপালী, যা শায়ের আড়াল করে রেখেছিল, আর আজ তাকে জবাব দিতে হবে। পরি শায়ের বাহু আঁকড়ে ধরে বলল, আমাকে কেন মেরে ফেললেন না আপনি? তাহলে তো আমাকে এত কিছু দেখতে হতো না। নিজের বাবার বিকৃত রূপটাও দেখতাম না। কিছু না জেনেই মরে যেতাম। খুব ভালো হতো তাহলে। শায়ের পুনরায় পরির শরীর গামছা দিয়ে মুছে দিতে লাগলো। আপনি মৃত্যুকে সহজ ভাবলেও মৃত্যু কিন্তু এত সহজ নয়। আমাকে মারা তো সহজ ছিল, তাহলে কেন মারতে পারল না কেউ? ক্যাট মৃদু হাসে। আপনাকে হত্যা করা ততটা সহজ ছিল না যতটা আপনি ভাবছেন। আপনার বাবা আপনাকে অন্দরে মারতে পারত না, কেননা আপনার অনুমান প্রখর ছিল। অন্দরে কোনো পুরুষ পা রাখলেই আপনি তা অনায়াসে ধরে ফেলতেন। 4-5 জনের সাথে লড়াই করা আপনার কাছে কিছুই না। তার চেয়ে বড় কথা হলো, আপনার বাবা চায়নি আপনি সব জানুন। তবে আমি সব সময় পেছন থেকে আপনাকে রক্ষা করে গেছি। সেজন্য আপনাকে মারাটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কেন রক্ষা করেছেন আমাকে? আর বেঁচে থাকার ইচ্ছে নেই আমার, কিন্তু আমার আপনার সাথে বেঁচে থাকার ইচ্ছে আছে। এতগুলো চিঠি আপনার কাছে এসেছিল, অথচ আপনি একটা বার আমাকে জানালেন না। আপনার কষ্ট হবে ভেবেই জানাইনি। এখন বুঝি আমার খুব ভালো লাগছে। আমি কি সুখে আছি খুব? শায়ের জবাব দিল না। আলমারি থেকে শাড়ি এনে পরীর হাতে দিয়ে বলে, শাড়িটা বদলে ফেলুন, না হলে ঠান্ডা লাগবে আপনার। রূপা আপা যে নূরনগর ফিরে এসেছে সেটা তো বলতে পারতেন, আর আম্বা যে সেখানে ভালো নেই সেটাও তো বলতে পারতেন। এতটা স্বার্থপর হলেন কেন? এবার বিন্দু বিন্দু রাগ দেখা দিল শায়েরের চোখে, কিন্তু পরীর সামনে সে প্রকাশ করল না। কেননা পরিজানের জন্য শুধু ভালোবাসা আছে। তাই সে বলে, দুনিয়াটা এমনই, একজনের কাছে ভালো হতে গেলে অন্যজনের কাছে বেঈমান স্বার্থপর হতে হয়। আমি স্বার্থপর হয়েছি, আপনার ভালোর জন্য আমি পুরো পৃথিবীর কাছে স্বার্থপর হতে প্রস্তুত। রাগ বেড়ে গেল পরীর। 2 হাতে চেপে ধরল শায়ের পাঞ্জাবির কলার।
আপনার ভালোবাসা আমার কাছে এখন বিষাক্ত ধোঁয়া মনে হচ্ছে। আমি শ্বাস নিতে পারছি না। আমি তো একা ভালো থাকতে চাই না, আমি সবার সাথে ভালো থাকতে চাই। কিন্তু আমি শুধু আপনার সাথেই থাকতে চাই, আপনার আর আমার মাঝে কাউকে চাই না। শায়ের পরীকে জড়িয়ে ধরতে গেলে পরী ধাক্কা দিল শায়েরকে। ভালোবাসা আপনাকে অন্ধ করে দিয়েছে, পাগল হয়ে গেছেন আপনি। পরী যান, আপনি শান্ত হন। শান্ত হব আমি? ওখানে আমার পরিবার বিপদে আছে আর আমি শান্তিতে আপনার সাথে সংসার করব? আপনি ভাবলেন কিভাবে? আপনার বাবা ওদের কোনো ক্ষতি করবে না। ওদের ক্ষতি করে আপনার বাবার কোনো লাভ হবে না। আপনি বের হয়ে যান, আমাকে একটু একা থাকতে দিন। পরীকে কিছুক্ষণ নিষ্পলকভাবে দেখে বের হয়ে গেল শায়ের। বের হতেই নাইমের মুখোমুখি হয় সে। নাইম এতক্ষণ সবই শুনছিল। সে শায়েরকে বলে, চিন্তা করবেন না, সব দ্রুত ঠিক হয়ে যাবে। বিপরীতে কথা বলে না শায়ের। নাইম আবারও বলে, পরীর মতো আমারও একটা প্রশ্ন। পরীর বাবা তো ক্ষমতাশীল, এক্ষেত্রে পরীকে হত্যা করা আমার মতোই সহজ ছিল। আপনি পরীকে সবসময় রক্ষা করেছেন, কিন্তু বিয়ের আগে? নাইম সম্পূর্ণ কথাটা বলার আগেই বুঝে গেল শায়ের। সে বলে উঠল, আমার পরিচান সে, তার গায়ে কোনো আঘাত পেতে আমি এত সহজে দেব? আপনি হয়তো জানেন পরিজানের ব্যাপারে, তবে জমিদারের পূর্বপুরুষদের নিয়ম ছিল অন্দরে যেন কোনো রকম রক্তারক্তি না হয়। কিন্তু পরীর বাবা সেই নিয়ম ভঙ্গ করে নিজ মেয়েকে হত্যা করতে লোক পাঠায়। কিন্তু তার জানা ছিল না যে পরিজান আর 5টা সাধারণ মেয়ের মতো নয়। লড়াই করার সাহস আর শক্তি দুটোই আছে। প্রতিটা পদে পদে আড়ালে আমি পরিজানের ঢাল হয়েছিলাম, আর এখন প্রকাশ্যে ঢাল হয়ে দাঁড়াবো। ভাগ্যের জোরে এতদিন পরীকে বাঁচিয়েছেন আপনি, আর কতদিন বাঁচাতে পারবেন জানি না, তবে আমি আপনার আর পরীর সাথেই আছি। আমাদের সাথে থেকে নিজের জীবনকে বিপদে ফেলবেন না। আপনি যতটুকু করেছেন ততটুকুই যথেষ্ট। তাহলে আপনি এখন কি করবেন? নূরনগরে যাবেন কি? না, দেখুন, রূপালী অনেকবার করে বলেছে আপনি যেন একটা বার সেখানে যান। নিজের জন্য ডাকেনি সে, তার ছেলে পিকুলের ভালো একটা ভবিষ্যতের জন্য ডেকেছে। জমিদারের অত্যাচার ওনারা সবাই সহ্য করতে পারবেন, কিন্তু ছোট ছেলেটার তো ভবিষ্যৎ আছে নাকি? দীর্ঘশ্বাস ফেলে শায়ের। আমার সন্তান পৃথিবীর আলো দেখা না পর্যন্ত এক চুলও নড়ব না। আমার কাছে সবার আগে আমার পরিচান। সকাল হতেই ঘুম থেকে উঠে পড়ে শায়ের। গতকাল রাতে সে নাইমের সাথে ঘুমিয়েছে। পরি বারণ করেছে বিধায় আর ওই ঘরে যায়নি। তবে সকাল হতেই পরীর ঘরে উকি দিতে ভোলে না সে। আশ্চর্যের ব্যাপার, সেই ঘরে পরি নেই। ভয় শায়ের কিং কর্তব্য বিমূঢ়। সে দ্রুত নাইমকে ডেকে তুলল। দুজন মিলে রাস্তায় বেরিয়ে গেল। তখনই অলি গলি খুঁজতে থাকে ওরা। পরি কখন বের হয়েছে, কতক্ষণ ধরে বের হয়েছে তা অজানা। শায়ের এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে পাগল প্রায়। লোকজনের ভিড় ঠেলে সামনে এগিয়ে যাচ্ছে আর এক একজনকে জিজ্ঞাসা করছে পরীর ব্যাপারে। নাইম অন্যদিকে খুঁজছে, তবে বেশিক্ষণ খুঁজতে হলো না পরীকে। রাস্তার এক পাশে বেঞ্চিতে বসে আছে পরী। কোনো টাকা পয়সা নেই ওর কাছে, তাই এখান থেকে বেশি দূর যেতে পারেনি। তাছাড়া পরীর পক্ষে হেঁটে যাওয়া সম্ভব নয়, তাই ক্লান্ত দেহটা আর টেনে নিতে পারল না। ধপ করে বেঞ্চের উপর বসে পড়ল। তার কিছুক্ষণ বাদেই শায়ের হাঁপাতে হাঁপাতে চলে এলো সেখানে। অবাক হলো না পরী, সে জানতো এমন কিছুই হবে। শায়ের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে রইল সে। শায়ের পরীর পাশে বসে কিছুক্ষণ জিরিয়ে নিল। অনেক দৌড়েছে সে। পরীর পাশে বসে সে বলে ওঠে, চলুন। বলেই পরীর হাত ধরে শায়ের, কিন্তু পরী হাতটা ছাড়িয়ে নেয়। বলে, আমার বড় বোন মারা যাওয়ার অনেকগুলো বছর পর জানতে পারি তাকে হত্যা করা হয়েছিল। তারপর আমার বিন্দু খুন হলো, সাথে সম্পান মাঝিও, কিন্তু তাদের কারো বিচার হলো না। আমার রূপা আপার জীবনটাও জাতাকলে পড়ে গেছে। আমার আম্মা, ওদের সবার শান্তির নীড় একমাত্র আমি, আর আমার শান্তি আপনি। আপনি কেন বুঝতেছেন না তাহলে?
আমি একটু শান্তি চাই। কেমন শান্তি চান আপনি? আপনার শত্রুদের হত্যা করে শান্তি পেতে চান? কিন্তু এখন তা সম্ভব নয়। পরিজান, আমাদের সন্তানের কথা আমাদের চিন্তা করতে হবে। আপনি মা হবেন আর আমি বাবা। এই সুখের জন্য আপনি কম চোখের জল ফেলেননি। আপনার কথা আল্লাহ শুনেছেন। এই সুখকে ফিরিয়ে দেবেন না পরিজান। ফিরে চলুন আমার সাথে। এই পুরুষটির সামনে নিজের কঠোরতা বেশিক্ষণ ধরে রাখতে পারে না পরি। অশ্রু জলে ভাসে কপোলদ্বয়। যে পুরুষ ঠকায় তাদের চোখে অদ্ভুত মায়া আছে, যা নারীরা সহজে কাটাতে পারে না। শায়েরের চোখে ঠিক তেমনই মায়া আছে, যা পরীর কঠোরতা ভাঙার জন্য যথেষ্ট। কিন্তু শায়ের তো ঠকানোর পরেও পরীকে সমান তালে ভালোবেসেছে। আজকে দ্বিতীয়বারের মতো ওর অনাগত সন্তানের কাছে হেরে গেল পরী। তাই তো সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সে শায়েরের সব কথা মেনে নিয়েছে। সব কিছু মেনে সে নাইমের বাসায় থেকেছে। মনের সব কষ্ট চেপে সে হাসি মুখে জন্ম দিল এক ফুটফুটে পুত্র সন্তানের। অবিকল মায়ের মতো হয়েছে সে। শায়েরের ইচ্ছে অনুযায়ী সন্তান তুলে দিল ওর হাতে। পুত্রের কানে আজান দিল শায়ের। খুশিতে মন প্রাণ জুড়িয়ে গেল তার। পদ্মপাতার জলের ন্যায় ক্ষণস্থায়ী হলো সে খুশি। শোভনার বয়স 4 মাস হওয়ার পরই বুয়ার কাছে শোভনকে রেখে পরি আবারও হারিয়ে গেল অজানায়। বুয়ার কাছে একটা চিঠি দিয়ে গেল। সে যেন চিঠিটা শায়েরকে দেয়। বহুদিন পর নূরনগরে পা রাখে পরি, কিন্তু এখনো আগের মতোই আছে গ্রামটা। কিছুই পরিবর্তন হয়নি। পথে রাস্তার ধারের কদম গাছের দিকে তাকালো সে। সুখান এখনো সেখানেই বসে আছে। সোনালির কবরের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিল পরি। তারপর সামনের দিকে এগোয়। প্রতিটা পদে পদে পরীর অতীত মনে পড়ছে। পশ্চিম জঙ্গলের দিকে তাকাতেই সেই লোমহর্ষক ঘটনার কথা মনে পড়ল। বিন্দুকে পরি কোনো দিন ভুলবে না। সম্পান মাঝি খারাপ ছিল, কিন্তু সেও ভালোবেসেছিল বিন্দুকে। ভালোবাসা খারাপ মানুষকেও ভালো পথে নিয়ে আসে। কিন্তু মালা ব্যর্থ হয়েছে নিজ ভালোবাসায় স্বামীকে আটকাতে। পরি ভাবছে আর হাঁটছে। না জানি কোন অবস্থাতে বাড়ির সবাই রয়েছে। পথে যেতে যেতে অনেক পরিচিত মুখ ভেসে আসে। সম্পানের মা রাখিকেও দেখল। কেমন পাগলের মতো চেহারাখানা হয়েছে তার। ক্ষেতের ভেতর থেকে শাক পাতা তুলছে সে। ইন্দুকেও দেখল, মহেশের হাত ধরে বাজার থেকে ফিরছে। লখা পাড়ার ছেলেদের সাথে খেলা করছিল। বাবা আর দিদিকে দেখে সেও ছুটল। পরি ভাবল সবাই কি পেছনের কথা ভুলে গেছে? মনে থাকলে এত হাসি খুশি সবাই থাকতে পারত কি? কিন্তু পরি তো কিছুই ভুলতে পারছে না। ভাবতে ভাবতে পরি পৌঁছে যায় জমিদার বাড়ির সামনে। ভেতরে ঢুকতে বুক কাঁপে না পরির। একটুও মৃত্যুর ভয় সে না করে বিনা বাক্যে প্রবেশ করে সে। এই যে শুনছেন, আপনাকেই বলছি। গপ্পবাসুর নিজের স্বাদ বদল করে আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধে 6:30টায় নিয়ে আসতে চলেছে শ্রী হেমেন্দ্র কুমার রায়ের বাড়ি বুড়ো বুট। গল্পটি শুনতে কি ভাবছেন? সাবস্ক্রাইব করতে বলবো? না, আমি জানি আপনারা গপ্পবাসরকে অনেক বেশি ভালোবাসেন।